অতিথিরা সবাই চলে গেলেন, বাকি ফাঁকা হলো। কিছু কাছের স্বজন থেকে গিয়েছে, তারা গেস্ট রুমে দখল করে শুয়ে পড়েছে। বাড়ির সবাই শুয়ে পড়েছে। কেটারিং সার্ভিসের লোকজন সব গুছিয়ে নিয়েছে। ইলহাম মির্জা সে সব দেখভাল করে সদর দরজা বন্ধ করলো কাজের লোককে বলে। তখন রাত 12টা প্রায়। ইনশা সে কখন শাড়ি খুলে তার আরামদায়ক পোশাক নিজে আবৃত করেছে। খোলা চুলগুলো উঁচু করে এলোমেলো অবস্থা একটা ক্লিপে আটকে রেখে ফোর শব্দ করে একটা নিঃশ্বাস ফেলে। তার মনে হচ্ছে তার মধ্যে আসলে নারী সহনশীল স্বভাবটাই নেই। এই অল্পতেই তার বিরক্ত ধরে গিয়েছে এই পোশাকে। মোট দুবার সে পরল শাড়ি, অথচ সবাই শখ করে পরে, ঘন্টার পর ঘন্টা থাকে। তার মা চাচিরা তো সবাই শাড়ি পরে। এক এক করে সবাই ঘরে বাতি যখন নিভে গেল, ইনশাও গুছিয়ে বসলো তার ফোনটা নিয়ে। সেহাকে কল লাগায়। সেহা কলটা রিসিভ করে চুপ করে থাকে। ইনশা বলে, আমার ভালো লাগছে না সেহা, তুই আসবি না? আপুর কথা মন বিগলিত হলো সেহার। নিশ্চুপ দুপাশে নাড়িয়ে বলল, আসবো। বোনের সাথে মনের জমানো সমস্ত গ্লানি উড়িয়ে দিয়ে ইনশা খানিকটা শান্ত হলো। সেহা ওপাশ থেকে নরম হয়ে বলল, আপু, ভাইয়াকে তোমার পছন্দ হয়েছে? ইনশা চুপ করে থাকে। সেহা বলতে লাগলো, পছন্দ নয়। এলোমেলো দৃষ্টি দিয়ে ইনশা একটা লম্বা শ্বাস ফেলে বলল, বিষয়টা পছন্দ অপছন্দ নয় সেহু, আমার মতো মেয়েকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা বা ধৈর্য শক্তি এ শতাব্দী পুরুষের নেই সম্ভবত। বিষয়টা যেখানে তুই বুঝতে পারছিস আমি কি মিন করতে চাইছি। সে হাসলো অসুস্থর মতো, বলো, বাজে বকো না, রাখো তো। বিয়ে হলেই দেখবো আমদুদে পুরো মাখামাখি অবস্থা। ইনসব প্রসঙ্গ পাল্টে বলে, তুই কেমন অসুস্থ হয়ে যাচ্ছিস সেহু? অসুখ করেছে তোর? দুপাশে মাথা নাড়া সেহা। ইনসা বলতে লাগলো, তুই হলি এবারই সবচেয়ে লক্ষ্মী মেয়ে, তুই আয়, তোকে সবার দরকার। ইনুটা তো ইনু। কথা শেষ করার আগে ইনশা দরজার টোকা পড়ে। তাড়াহুড়া করে ইনশা ফোন কেটে উঠে গিয়ে দরজা খুলে দিতি দেখলো দরজার ওপাশে আলো দাঁড়িয়ে আছে, মুখভঙ্গি গম্ভীর, হাতে একটা প্লেট ঢাকনা দেওয়া। ইনশা কিছু বলার আগে গম্ভীর হয়ে আলো বলল, দুপুরের পরে আর কিছু মুখে দাওনি, সরো, হাত এঁঠো করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, কষ্ট করে চিবিও। বিছানামায় মুখোমুখি চুপ করে বসলো ইনশাহ। আলো প্লেটে ভাত মাখাতে মাখাতে বলো, ভাত কি কিছুটা কমাবো? এরপর দুধ ভাত খাবে। কণ্ঠস্বর ভীষণ গম্ভীর। আলো ইনশা বাচ্চা মেয়ের মতো মাথা ঝাঁকে অস্ফুটে বলো, আজ দুধ ভাত খাবো না। একটু থেমে আবারও বলে, আমরা আসলে খিদে নেই, তুমি খাইয়ে দিচ্ছ বলে খাচ্ছি। ধীরে ধীরে মেয়েকে খাইয়ে দিতে দিতে আলো ঠান্ডা গলায় বলো, জোরাজুরি করার ইচ্ছে নেই আর তোমাকে, কারণ তুমি তো তুমি ইনশা হও। আসলে বুকটা খুব পড়ে তবুও, কারণ তুমি যতই মাম্মা পাপার সম্পর্ক নিয়ে বিদ্রুপ করার দুঃসাহস দেখাও না কেন, সব কিছুর ঊর্ধ্বে তুমি আমাদের মেয়ে। তোমার কাছে আমাদের সম্পর্ক শুধু মানিয়ে নেওয়া হতে পারে, তবে আমাদের কাছে তুমি আমাদের দুজনের শুদ্ধ ভালোবাসার জন্ম, না এক অতি মূল্যবান রত্ন। জানো ঠিক কতটা ত্যাগ স্বীকার করে তোমার পাপা আমাকে জয় করেছে? জানো প্রতিদিন বাচ্চাদের মতো বায়না করতো তোমার পাপা আমার কাছে, তা মেয়ে চাই বলে। ইনশা চোখ ছাপিয়ে জল এলো। খাবারটা আর গিলতে পারছে না। আলো ঠান্ডা গলায় বলতে লাগলো, আমি বারবারই করতাম তোমার স্বাধীনতা নিয়ে, আমার আপত্তি ছিল তোমার স্বাধীনতা নিয়ে, কারণ তোমার এই উদ্ধৃতপূর্ণ আচরণ ভালো না খারাপ সেই প্রসঙ্গে যাব না, শুধু বলবো এমন আচরণ বারবার জীবনের সমস্যা সৃষ্টি করে। আমি নিজের জীবনে বহুবার প্রমাণ পেয়েছি, তাই আমি একজন বাঙালি মা হিসেবে তোমাকেও এতটা স্বাধীনতা দিতে চাইনি। কিন্তু তোমার পাপা, তার ছিল তোমার প্রতি অগাধ বিশ্বাস, ভরসা, বড় গলায় আমাকে শাসাতো, নাও আমার মেয়ে আমাকে কষ্ট দিয়ে কিছুই করতে পারবে না। আশেপাশে তাকিয়ে দেখো আছিয়া, যেখানে উঠতি বয়সে মেয়ে ছেলেরা লিভ ইন রিলেশনে নিয়ে ব্যস্ত, সেখানে আমার মেয়ে নৈতিকতা দেখো, ওর কাজ দেখো, সমাজের প্রতি ওর কর্তব্য দেখো। ওর স্বাধীনতা নিয়ে একটু আপত্তি তুলবে না তুমি। তোমার স্বাধীনতার ব্যাপারে ঠিক এতটাই সাপোর্টিভ তোমার বাবা, যাকে তুমি নিজের অজান্তে বুঝিয়ে দিয়েছ সে তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করেছে। টুপটুপ করে জল পড়তে থাকলো ইনশার গাল বেয়ে।
আলো মেয়েকে আর কথা না শুনিয়ে মুখ মুছে দিয়ে স্বামীনে ক্রেডিট কার্ডটা ইনসার হাতে ধরিয়ে দিয়ে বলে, কাল মইনের সাথে গিয়ে বিয়ের শপিংটা করবে। ছেলেটা ভালো, তোমাকে ভালো রাখবে। অবশ্য যদি তুমি ভালো থাকতে চাও। আমি জানি 6 বছর একটা দীর্ঘ সময়, আমি জানি। তবে তোমাকে বাকি জীবনও চিন্তা করতে হবে। কাটভাবে কথাগুলো বলে আলো চলে যায় মেয়ের ঘর থেকে। ইনশিয়াও কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হুট করেই তার ফোনের টুংটাং আওয়াজ হয়। একটা মেসেজ এসেছে। ইনশিয়া মেসেজটা দেখলো। মইন পাঠিয়েছে, কাল শপিংয়ে যেতে হবে। আমি ডিউটি শেষ করে তোমাকে রিসিভ করে নেব। ইনশিয়া সময় দেখলো, রাত 12:48। সে অবাক হলো, এই লোকটা কি ঘুমায় না নাকি? সে ছোট করে উত্তর পাঠিয়ে দেয়, জি ঠিক আছে। কানাডা থেকে আসছে আজান আয়াতের পরিবার। আজান আয়াত উভয় কানাডার একটি দামি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। দুজন অ্যাপার্টমেন্ট পাশাপাশি। আজানের স্ত্রী মারিয়া, দুটো 6 এবং 8 বছরের ছেলে রয়েছে। অন্যদিকে আয়াত এবং তার স্ত্রী সোফিয়ার 12 বছরের কন্যা রয়েছে। আয়াত কানাডা পড়াশোনা করতে গিয়ে এক বিদেশিনীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে নিয়েছে। এই নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল আলো বাপের বাড়িতে। স্বামীর বহু কষ্টে শ্বশুর শাশুড়িকে মানিয়েছিল শ্যালকের বিয়েতে। দীর্ঘ 5 বছর পর ভাইয়ের বউ দুজন দেশে আসছে। শেষ আতাউর আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এসে গিয়েছে। সবাই ভাইয়েরা তো আসে যায়, তবে ওরা খুব কম আসে। আলো বাইয়ে বউদের নিয়ে আয়োজন প্রচুর। বাড়িতে মেহমান আসতে থাকে, যেতে থাকে। এত বড় বাড়ি অথচ ছোট মনে হয়। কিছুক্ষণ আগে জামিলের পরিবার এসে গিয়েছে। বিয়ে বাড়ি, বেশ আমেজ উন্মাতাল সবাই। ঋতু শুকনো মুখে নিজের ঘরে চুপচাপ বসে আছে সকাল থেকেই। সবসময় কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখার মহিলা আজ কাজেও হাত লাগায়নি। সে খোলা জানালার দিকে চেয়ে থাকে। অফিসে যাওয়ার থেকে ইলহাম মির্জা স্ত্রীর মুখোমুখি গিয়ে বসল। কিছুক্ষণ স্ত্রী মলিন মুখের দিকে তাকিয়ে থেকে ইলহাম বলে, ওকে আনা হবে ঋতু, তুমি নিজে পেয়ার দেব গিয়ে। ঋতু উদাস মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আমি কারো আসার অপেক্ষায় নেই। বোনের বিয়ে, খাওয়ার দরকার নেই ওর। ইলহাম ম্লান হেসে উঠে দাঁড়ায়। এদিকে মা ছেলের মান অভিমান, ওদিকে বাবা মেয়ের মান অভিমান। কী যে হচ্ছে এই বাড়িতে। মির্জা বাড়িতে যাই হোক না কেন, আহসান পরিবারে হাসি খুশি। পৌর্ণমী সকালে গুনগুন করে গান করছে। প্রেরণা বুক থেকে বড় একটা বোঝা নেমে গিয়েছে। ধীরে ধীরে বোনটাকে তার স্বাভাবিক জীবনে ফিরে দিতে হবে। দুহাতে 10 কাজ সামলাতে হচ্ছে প্রেরণার। রেস্তোরাঁ, কেটারিংয়ের বিজনেস, ভাইয়ের বিয়ে, রিসিপশন, ছোট পরিসর আয়োজন হবে। মধ্যম মানের একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে এবং ক্যাটারিং সার্ভিস তার নিজের কোম্পানি দেবে। ও হ্যাঁ, পাঠকদের জানাতে ভুলে গিয়েছি, প্রেরণার বাচ্চা কোম্পানির নাম প্রেরণা ক্যাটারিং সার্ভিস। প্রীতম খুব ব্যস্ত হয়ে তার কাজ নিয়ে দুটো ক্লায়েন্টের ঝামেলা সামলে নিতে পারল। লাখ 3 একটা চেক পাওয়া যাবে। সামনে অনুষ্ঠান। শ্বশুরের গোমরা মুখটা কল্পনা করতে প্রীতমের গলা শুকিয়ে আছে। আর যাই হোক, এবারে যে শ্বশুরের কাছে ছোট হবে না, হবেই। ঠিক সন্ধ্যা নাগাদ ইনশা তৈরি হলো। মইনের মেসেজ পেয়ে পাপা কার্টার পাসটা নিয়ে নিচে নেমে মাম্মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আসছি মাম্মা। মইন গেটের সামনে। আলো মেয়েকে দেখলো। আজ পরেছে একটা আলখাল্লার মতো সাদা রঙের ঢোলা প্যান্ট আর একটা কালো টি-শার্ট। গলায় কোনো মতো একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। একেবারে উদ্ভট লাগছে। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে, মেয়ের কিচ্ছু হবার নেই আর। ঠিক নিজের জেদ অটল থাকে। আলো ভাবে, সে তো এতটাই জেদি ছিল না। অন্তত কেউ কিছু বুঝিয়ে বলে সে বুঝতো। কিন্তু এই মেয়ে কার মতো হয়েছে? এই মেয়ে এমন হয়েছে কেন? এত তেরা কেন? পাশাপাশি হাসছে দুজন। মইন তেসরা নজরে ভবিষ্যৎ বধূ মুখটা দেখে নেয় কয়েকবার। ওরা ফুড লাউঞ্জ থেকে কফি খেয়ে কেনাকাটার জন্য বেরিয়েছে এই মাত্র। এখন ডিভানোর 11 তলায় শাড়ির শোরুম এসেছে। ইনশা জানে না সে কি করতে চলছে। শপিংয়ের নেতৃত্ব মইনই। তার পক্ষ থেকে সে নিশ্চুপ। শুরুতেই তাকে লেহেঙ্গা কুটিয়ে নিয়ে লেহেঙ্গা কিছু ইন্ডিয়ান কালেকশন দেখল। লেহেঙ্গা দেখে ইনশার জ্বর এসে গেল। মেয়েদের
20-30 কেজি ওজনে এই অদ্ভুত পোশাকটা তার অপছন্দ শীর্ষে। এই পোশাকটা রীতিমতো একটা অত্যাচার। এক কথায় এসব ঢং জাতীয় পোশাক। তার এখনই গা চুলকাতে শুরু করেছে অতি ভারী কাজ দেখে। মঈন ইনশার অভিব্যক্তি বোঝে। মিষ্টি আন্টি তাকে এমনিতে বলেছে শাড়ি নিতে, তবে মঈন ভেবেছিল অন্য মেয়েদের মতো এই পোশাকের দিকে ঝোঁক থাকবে ইনশা। আর এখানেই সব এক্সক্লুসিভ কালেকশন। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রিম্পি আগ্রওয়ালের নিজস্ব কালেকশন, শাড়ির শোরুম, স্টক, একটার পর একটা শাড়ি দেখিয়ে চলছে ইনশা একইভাবে নিশ্চুপ। মঈনের আগে কখনো মেয়েদের শপিং করেনি, তবুও সে কয়েকটা শাড়ি ছুঁয়ে দেখছে। যেন সে খুব ভালো বোঝে শাড়ির ব্যাপারে, যেন সে প্রতি মাসে বউকে নিজের শাড়ি কিনে উপহার দেয়। সে প্রত্যেকটা শাড়িতে ইনশার কল্পনা করে দেখছে, তবে বারবার তার চোখ আটকে যাচ্ছে কমলা রঙের শাড়িগুলোতে। ইনশাকে বলল, কালার? ইনশা দুপাশে মাথা নেড়ে নিচু স্বরে বলল, এনি কালার। মঈন কি মনে করে একটা কমলা রঙের বেনারসির দিকে তাকালো। একেবারে গাঢ় কমলা, টকটকে কমলা। হাত বাড়িয়ে মঈন শাড়িটা ছুঁল। মুহূর্তে ইনশা শিল্পকলা একাডেমি অনুষ্ঠানের কমলা শাড়ি পরিহিতা মুখটা চোখের সামনে ভেসে ওঠে তার। ইনশার কাছে জানতে চায় শাড়িটা কেমন, পছন্দ হয়েছে? ইনশা রোবটের মতো বলে, জি হয়েছে। তারা এসেছে মূলত আকতের শাড়ি আর শেরওয়ানি দিতে। এটা বড়দের পরিকল্পনা, দুজনকে একসাথে কিছুক্ষণ রাখার। বাকি শপিং বড়রাই দেখবে। মঈন তরফ থেকে তার বইয়ের শপিং পরি করবে বলে ঠিক করেছে। শাড়ির শোরুম থেকে বেরিয়ে ইনশা স্বামীনের কার্ডটা করে মঈনের দিকে এগিয়ে গিয়ে বলে, মাম্মা আপনাকে দিতে বলেছে আপনার শেরওয়ানি। মঈন এক পলক ইনশার দিকে তাকায়, এক পলক তাকায় ইনশার হাতের দিকে, এতপর নর্মস্বরে বলে, তুমি পছন্দ করে দেবে না ইনশিরাহ? ক্যাব থেকে নেমে দাঁড়ালো ইনশিরাহ। ঘুরে দাঁড়িয়ে মঈনকে বলো, আপনি ভিতরে আসবেন? শ্বশুরবাড়িতে বিয়ের আগে এত ঘন ঘন যেতে নেই। সরল জবাব মঈনের। তারপর ইনশাকে বলল, ভেতরে যাও। ইনশাও কথা না বাড়িয়ে গেটের ভিতরে পা রাখে। ভেতরে না যাওয়া অবধি মঈন ক্যাবে অপেক্ষা করছিল। অন্তর্মহলে পা রাখার সাথে সাথে কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি ইনশাকে ঘুরে ঘুরে দেখছিল। সবার প্রথমে ছিল আলো। মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, হয়েছে কেনাকাটা? জবাব না দিয়ে হাতের শপিং ব্যাগ মাম্মার হাতে দিয়ে দেয় ইনশাও। আলোর সাথে সাথে বলে, মঈনের শেরওয়ানি তুমি পছন্দ করে দিয়েছো তো? এখন একটু বিরক্ত লাগছে ইনশার। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জি। সত্যি করে বলবে, ওখানে তোমাদের পাঠানো হয়েছে দুজন দুজনার পছন্দের পোশাক কিনতে। ইনশা মায়ের দিকে তাকিয়ে বলে, মিথ্যা বলবো কেন? একটা দীর্ঘশ্বাস ফেলল ইনশাও। পরপর পার্স থেকে ফোনটা বের করে মঈনকে কল দেয় সে। বাড়ির সবাই অবাক। মঈন কলটা রিসিভ করে ইনশাও লাউড স্পিকার অন করে মঈনকে জিজ্ঞেস করে, মঈন আপনার শেরওয়ানিকে পছন্দ করে দিয়েছে? মঈন পথে ছিল, অবাক হয়ে উত্তর দেয়, তুমি কেন? এমনি। ফোন কেটে দিয়ে ইনশা আলোকে বলে, শুনেছ, পেয়েছো শান্তি? আলো চুপচাপ দাঁড়িয়ে। ইনশা বেনারসি প্যাকেটটা ফেলে রেখে ধূপধাপ আওয়াজ তুলে সিঁড়ি ভেঙে উপরে ওঠে। পরি আলোর দিকে কপাল কুঁচকে তাকে বলে, বড্ড বাড়াবাড়ি করো তুমি মেয়েটার সাথে। আলো কিছু বলে না। হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। সেই থেকে মঈনের কল দিচ্ছে। আলো কলটা রিসিভ করে। মঈন বলে, ইজ এভরিথিং ফাইন আন্টি? আপনি ইনশাকে কিছু বলেছেন? আলো হাসে। হবু জামাইয়ের কাণ্ড দেখে অফিসার ঠিক আন্দাজ করে নিয়েছে। এই প্রসঙ্গ না গিয়ে আলো বলতে লাগলো, মঈন, চিন্তা হয় মেয়েদের ব্যাপার বলা হয়ে থাকে, মেয়েরা নাকি পানি, তাকে যেমন পাত্রে রাখা হয় সে তেমন আকার ধারণ করে। কিন্তু মঈন আমার মেয়েটি অমন নয়। ও নিজেও জীবনে কিছু ছক নিজে নির্ধারণ করে নিয়েছে। ও আপোষে বিশ্বাসী নয়। মা হিসাবে একটু চিনতে হয়, তাই এমন করি। আমার মেয়ে পানি নয় মঈন। ওপাশে মঈন কিছুক্ষণ চুপ থেকে বলো, আন্টি, আপনার মেয়েও পানি? আলো অবাক হলো। মঈন বলতে লাগলো, আপনার মেয়েও পানি? তবে এক টুকরো বরফখণ্ড আন্টি, যে ধীরে ধীরে গলবে। আলো চুপ করে শুনল মঈনের কথা। ঠোঁটে ফুটে উঠল হাসি। মঈন কলটা কেটে দিলে এগিয়ে গিয়ে আলু শপিং ব্যাগটা হাতে তুলে নিয়ে বেনারসি দেখবে বলে। তার হবু জামাইয়ের পছন্দ কেমন সেটাই দেখবে। বেনারসিটা হাতে নিয়ে আলু কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। বেনারসি রং টকটকে কমলা। কমলা স্বামীনের অপ্রিয় রং, তবে কমলা শাড়িতে আলো তার খুব প্রিয়, বরাবর প্রিয়। কমলা শাড়িতে তার মেয়েও কি তার মেয়ে জামাইয়ের কাছে খুব প্রিয় হবে?
সেই দিনটাতে ইনশা মাথা ব্যথা কারণে ঘুমাতে পারল না। শেষ রাতে দিকে ঘুমিয়ে কাজ হয়নি, মাথা ব্যথা কমছে না। ভোরের আলো যখন প্রস্ফুটিত হলো তখন মির্জাবাড়িতে হইচইয়ের শব্দ। বিছানা চাইল সে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার। কৌতূহলী হয়ে সে ঘর থেকে বেরিয়ে মুখোমুখি হলো স্বামীনের মেয়ের দিকে এক পলক তাকিয়ে নিচে নামলো। ইনশাও নামলো। বাবা মেয়েদের শীতল অভিমানের পাহাড়। ইনশা পাপার সাথে নিজের সম্পর্ক অধপতনে চেয়ে চেয়ে দেখছে প্রতিদিন। ইনশাও ইচ্ছে করছে পাপার স্মৃতি থেকে সেই দিনের ওই মুহূর্ত ভ্যানিশ করে দিতে, কিন্তু এমনটা হবে না কখনো। নিচতলায় গিয়ে ইনশা ভীষণ রকমের অবাক হয়। লিভিং রুমে তার দু মামি দেখে বিস্ময়ে বাঘ হারাচ্ছে। আজানের স্ত্রী মারিয়া ছুটে এসে ইনশাকে জড়িয়ে ধরে। ইনশা অস্ফুট বলে, তোমাদের না কাল আসার কথা? 38-এ সুন্দরী রমণী মারিয়া হেসে বললেন, সারপ্রাইজ। ইনশা তার মারিয়া মামি সোফিয়া মামি দুজনকে পছন্দ করে ভীষণ। সোফিয়া কানাডিয়ান, তবে 14 বছরের সংসার বাঙালির সাথে থেকে থেকে নিজেকে খুব সুন্দর মানিয়ে নিয়েছে। আলো ব্যস্ত তার ভাইপো আর ভাইজিকে নিয়ে। ভাইপো দুটোকে জড়িয়ে ধরে এগালে ওগালে চুমো খাচ্ছে সে তখন থেকে। বাঙালি পুকুরা ভাইজি ভাইপোগুলোর মাঝে সব সময় নিজের বাবা মায়ের প্রতিচ্ছবি খোঁজে। আলো ব্যতিক্রম নয়। সব কিছু রেখে সে ভাইজি ভাইপো দুটোকে নিয়ে বসেছে। আদর দিতে দিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আদর আলম আর রেহেনার নাতি নাতনিদের। এদিকে ইনশার রিসিপশনে কেনাকাটা 80% হয়ে গিয়েছে। বাড়ির বউয়েরা নিজেদের গিয়ে কেনাকাটা করেছে। ওদিকে প্রেরণা একা হাতে সবটা সামলাচ্ছে তাদের পক্ষে। অনুষ্ঠান দুপক্ষ থেকে ধুমধাম করে হবে। আগামী 30 তারিখে অনুষ্ঠান, আজ 10 তারিখ, এখনও মেলা দেরি। তবে বিয়ে আমেজ চারদিকে। ইনায়া আর প্রীতম দুজনে এমন সুখ দূরত্বটুকু সইতে নারাজ। খুবই কষ্টে আছে দুজন। ওদের মুখ দেখলে এটাই মনে হয়। আজ সকালে বাড়িতে প্রেরণা এসেছিল। আজকাল একটা বিয়েই 4-5টা ধাপে সম্পন্ন হয়, তাই সেটা স্পেশাল নিয়ে আলোচনা করতে চায় প্রেরণা। ভীষণ রোগা লাগছে প্রেরণাকে। মুখ শুকিয়ে আছে, কম বয়সী লাগছে। গলায় বিউটি বোন স্পট, আগে একটু ভরা ছিল। আলো প্রেরণাকে দেখে হাসে আর বলে, একা হাতে ভালোই পারছো। আমরা 3 বউ আর আমরা 2জন ভাইয়ের বউ, মানে 5 জন মিলে শপিং করলাম, তবুও পারলাম না সব করতে। এই যুগে ট্রেন্ডিং ম্যারেজ সেরিমনিতে কত ঝক্কি। তোমার এলেম আছে মা। তা তোমার বিজনেস কেমন চলছে? প্রেরণা গুছিয়ে বসে বিজনেসের আলাপ পারে। আলো মুগ্ধ হয়ে শুনে দেখে, এক সময় সেও তো কত দৌড়ঝাঁপ করত। দৃপ্ত জন্মের পর সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিল নিজেকে। এই মেয়েটিকে আলো দারুণ পছন্দ। একজন নারী চরিত্র যতটুকু রীতি থাকা প্রয়োজন এই যুগে প্রেরণা তা ধরে রাখতে পেরেছে। এই যুগে প্রেরণাকের মতো সাদামাঠা নারীরা আধুনিকতার সঠিক উদাহরণ। ইহানের জন্য এমন একটা মেয়ে পেলে দারুণ হতো। এ বাড়ির বউ হিসাবে এমন মেয়েই দরকার, কিন্তু খুঁজে পায় না আলো। 2-একটা পেলেও তার বয়স দেখা যায় কম। ইহান তখন রাজি হয় না। প্রেরণা আলাপ সেরে কুটুম বাড়ি থেকে বিদায় নেয়। আলো ভাইয়ের বউ আর ভাইপো ভাতিজি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইনশার ঘরে উকিঝুঁকি মারে না তেমন একটা এখন আর। মেয়ের মনের পরিবর্তন আসছে ভেবে একটু স্বস্তি পায় আলো। সব থেকে বড় স্বস্তি, মঈন তার গুণধর্মের সত্যিটা জেনে এগিয়েছে। মঈন বুঝদার ছেলে, আশা করা যায় সব কিছু সুন্দরভাবে সামলে নেবে। সারাদিন হইহুল্লা লেগে থাকে বাড়িতে। আজানের ছেলে মুজন মুগ্ধ ভীষণ দুষ্ট চঞ্চল, তবে 5 মিনিট পর দুটোর মাঝে বিশাল যুদ্ধ লাগে। এদিকে আয়াতের মেয়ে আরিশা খুব শান্ত। বাড়ির সবাই ওদের 3 জনকে খুব উপভোগ করে। অনেক দিন পর বাড়িটা হেসে খেলে উঠেছে। ইনায়া ভীষণ ব্যস্ত নিজের রিসিপশনে মেকওভার নিয়ে ভাবনা ভাবতে। এটা আসলে খুব চিন্তার বিষয় একটা মেয়ের কাছে। বিকেলে ইনা ঘর থেকে বেরোয়। বাড়ির সবাই ছাদে ব্যস্ত আড্ডায়। মহিলা 5 জন একসাথে হয়েছে, আর আলোচনা সভা হবে না তা কি হয়? ইনশার ঘরের কাছে এসে থামে ইনায়া। গতকাল রাতে শেষ একবার কথা হয়েছিল আপুর সাথে, তারপর আপুকে দেখেনি সে। আর সকাল থেকে দেখেনি। আপু কারোর সাথে মেশে না, তাই বিরক্ত করা হয় না আপুকে। একবার উকি তুলে ইনায়া ডাকলো, আপু। ভিতরে কেউ নেই। ইনায়া কোথাও খুঁজে ইনশাকে পেল না। ইনশা ফোন নেই। ট্রাভেল ব্যাগটা বিছানার ওপর এলোমেলো
করে রাখা ইনায়া নিচে নামলো। বাড়ি ফাঁকা, এখানে পেল না ইনসাকে। পুল সাইডে গিয়ে পেল না। ভীষণ চিন্তিত ইনায়া ফোন বের করে ইনসাকে কল লাগায়। ফোনটা আনরিচেবল বলছে। একটা ফাঁকা ঢোক গিলে আবারও তন্ন তন্ন করে ইনায়াকে খুঁজে দেখে সব একটা অজানা আতঙ্ক ভর করেছে তার মনে। কাউকে কিছু না বলে ইনায়া ছুটে গেল বড় মায়ের কাছে। ধূপধাপ শব্দে সিঁড়ি ভেঙে ছাদে উঠে বড় মায়ের দিকে তাকিয়ে হেঁচকিয়ে বলে, আপুকে কোথাও পাচ্ছি না বড় মা। আলো প্রথমে শুনতে পায়নি ইনার চিৎকার। যখন শুনতে পেল তখন ঠিক বুঝতে পারেনি ইনুর কথা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আলো। তার দুপাশে বসে আছে ঋতু, পরি, মারিয়া এবং সোফিয়া। তড়াক করে লাফে উঠে দাঁড়ায় আলো, তবুও চেয়ারে ঠেলে বসে আছে। ইনু ফর্সা মুখটা লালাভা হয়েছে দৌড়াতে দৌড়াতে। আলো অস্ফুট শুধালো, কি হয়েছে? ইনু গাল কাঁপছে, ঠোঁট গিলে বলে, আপু নেই বড় মা। ইনসা নেই? ইনসা সত্যি কোথাও নেই। ইনসা নাম্বারটা বন্ধ। গেটে সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা গেল গতকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে অফ হয়ে আছে। আলো ঠক ঠক করে কাঁপছে। পরি নিজেও শারীরিকভাবে এতটা স্টেবল না এখনও। এক প্রকার জোর করে চেম্বারে বসা হয়। ছুটে এসে আলোকে ধরল। পরীকে সরিয়ে মারিয়া আর সোফিয়া আলোকে ধরল। ইনি হতকম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ঋতু ধমকে বলো, শীঘ্রই ওর বান্ধবীদের ফোন লাগা। ইনু কাঁপা কাঁপা হাতা এক এক করে আপুর বান্ধবীদের, আপুর পরিচিত ক্লাসমেট, পরিচিত স্বজন, জামিল, তৈয়ব, রাহাত সবাইকে ফোন করে সুকৌশলে জানতে চাইল ইনসার কথা। কোথাও না কোথায় তো যেতে পারে, কিন্তু সবার থেকে বোধক উত্তর এলো। ইনায়া করুণ দৃষ্টি দিল বড় মায়ের দিকে। আজ থেকে 1.5 মাস আগে যে ব্যথা সে আম্মা পাপাকে দিয়েছে, আপু তবে একই পথ হাঁটলো অবশেষে। আর মুইন ভাইয়া, সে তো কোনো দোষ করেনি, তবে তাকে মাঝখানে কেন ঢাললো আপু? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। এত কিছুর ভাবনার সময় কই? সে ছুটে গেল বড় মায়ের কাছে। আলো দাঁড়িয়ে থাকতে পারছে না। তা দুলতে দুলতে বসে পড়ল। ক্ষীণস্বরে বিড়বিড়ালো, এসব কিছু যেন না হয়। ওই মানুষটা সইতে পারবে না। এসব কিছু যেন না হয়। আমি ওই মানুষটাকে কিভাবে সামলাবো? তবে ইনায়া আর কাল বিলম্ব না করে ইরফানকে কল দেয়। ইহান একটা সালিশে ছিল। মাঝখান থেকে উঠে বোনের কলটা রিসিভ করতে ওপাশ থেকে ইনায়া কেঁদে ফেলে, বলে, আপু কোথাও চলে গিয়েছে দাদা। ইসমাম খবরটা পেয়ে ছুটে এসেছে। তখন সন্ধ্যা পেরিয়েছে। আলোকে সামলাতে পারছিল না কেউ। কাঁদতে কাঁদতে মুছা যাওয়ার মতো অবস্থা হয়েছে। বুক চাপড়ে হাহাজারি করছে, শুধু বলে যাচ্ছে, ওই মানুষটাকে আমি কিভাবে সামলাবো? ঋতু চাইল শামিন আর ইলহামকে ফোন দিতে। ইসমাম বাধা দিল, না এখন না, আগে আমরা দেখি, আর কিছুক্ষণ দেখি। আর কিছুক্ষণ দেখেও কোনো লাভ হলো না। পেল না ওর ইনসার লাগা। সন্ধ্যা পেরিয়ে সময় রাত নামিয়ে আনছে। অন্ধকার ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্করভাবে বাড়ছে আলোর দুঃখ, অসহায়ত্ব, গ্লানি। ইহান যখন খুব অস্বস্তি লাগে সে গাড়ির গতির কথা মাথায় রাখে না। দেদারসে গতি বাড়িয়ে ছোটায়। তবে আজ তার মধ্যে তাড়াহুড়া নেই। কেমন নির্জীব হয়ে বসে আছে ড্রাইভিং সিটে। ফোনটা পেয়ে ইহান প্রথম ইনুকে খুব বকাঝকা করেছে। যখন ওপাশ থেকে আলো আহাজারি শুনল তখন সে বুঝলো খুব বড় একটা অঘটন ঘটে গিয়েছে। ইহান বাড়িতে ফিরল না। ইনুকে শান্তস্বরে বলছে, আমি ফোন না করা পর্যন্ত বাইরে কোনো লোকের কাছে টুটা সাউন্ড করবি না। সে থেকে পাগলের মতো খুঁজে চলছে ইহান বোনকে। প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছে, নানা বাহানায় গিয়েছে ইনসা পছন্দের জায়গাগুলো। শুরুতে যতটা তাণ্ডব করেছে ইহান, এখন জায়পনায় শান্ত সে। অনুভূতি ভোঁতা হয়েছে। বোনের উপর রাগ করবে নাকি মায়া করবে বুঝতে পারছে না ইহান। ইনুর ঘটনা খুব সুন্দরভাবে নেওয়া গিয়েছে, কিন্তু ওরা যে ভুইয়া। আরও কিছুক্ষণ নিউ মার্কেট এরিয়া মসজিদের সামনে গাড়ি থামিয়ে বসেছিল ইহান। উদ্ভ্রান্তের ন্যায় আশেপাশে তাকাচ্ছে। তার মস্তিষ্ক কাজ করছে না। চলতি পথে লোকের ভিড়ে উদ্ভ্রান্ত দুটো চোখের দৃষ্টি এমনভাবে নিক্ষেপ করছে যেন ইনসাকে এখানে পেয়ে যাবে। ইলহামের সাথে কারখানায় একটা শিপমেন্টের ব্যাপারে আলোচনা করতে করতে বাড়ির আঙিনায় গাড়িটা প্রবেশ করালো শামিন। আজ সেজন্য একটু যা দেরি। বাড়ি এরিয়ায় সোডিয়াম লাইটগুলো জ্বালা হয়নি দেখে বিরক্ত হলো শামিন। ইলহাম গৃহকর্ত্রীদের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে দুয়ে লাইন বলল এই দুই ভাই। তারপর
খোশ মেজাজে যখন অন্দরমহলে পা রাখলো তখন শুধু হতবিহ্বল দৃষ্টি দিয়ে দেখেই যাচ্ছিল সবাইকে। আলোর মুখে শাড়ির আঁচল চেপে স্বামীর দিকে তাকিয়ে আছে, দু চোখ বেয়ে ধর ধর করে পানি ঝরছে, ঠক ঠক করে কাঁপছে সে। এখন কি হবে, কি করবে? দিশা খুঁজে পেতে ব্যর্থ হয়। ইহান কোথায়? ফোন ধরছে না কেন? পরি আর ঋতু এক কোণে গিয়ে ছটপট করছে। স্বামীন হতকম্ব হয়ে দাঁড়িয়ে যায় স্ত্রীর কাছে, ভারী আওয়াজে বলে, কি হয়েছে, শরীর খারাপ? আলো যেন আছড়ে পড়ল স্বামীনের গায়ের মুহূর্তে। কেটে কেটে অস্থির হয়ে একজন মা খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে তার স্ত্রীর সত্তা ফিরে স্বামীকে অনুরোধ করল, প্লিজ আপনি সুস্থ থাকবেন প্লিজ। স্বামীন কিছু বুঝতে পারছে না। ইলহাম সবাইকে ধমকে বলে, আরে কেউ বলবে হয়েছেটা কি? ইহান ভুয়া ম্যানশনের গেটের কাছে এসে গাড়ির গতি স্লো করে। নিউ মার্কেট থেকে এখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব। এই 2 কিলোমিটার দূরত্ব ইহান চোখের পলকে শেষ করেছে যেন। যখন এখানে আসার সিদ্ধান্তটা সে নিয়েছে তারপর থেকে না কোনো কিছু ভেবেছে, না মাথা এনেছে। মাথা শুধু বোনের জন্য দুশ্চিন্তা ছিল, ছিল প্রাণের পরিবারের প্রতি উদ্বেগ। গাড়ি থেকে নেমে ইহান লম্বা কদমে গেটের কাছে গিয়ে শান্ত স্বরে, সিকিউরিটিকে বলো দরজা খুলুন। ইহানের বলার ধরনের সিকিউরিটি ঘাবড়িয়েছে। সে ইন্টারকমে কল করে বলে, স্যার ইহান তাজওয়ার এসেছে। সাগর ভূঁইয়া বাড়িতে ছিল। ইহান নাম শুনে অবাক সে, কত বড় কলিজা, আজ বাড়িতে এসেছে। সাগর সিকিউরিটিকে বলো একা থাকলে আসতে দাও। মুখোমুখি দাঁড়িয়ে শুরুতে ইহান তার স্বভাবে শান্ত ভাব বজায় রেখে বলল, আপনার ছেলে কোথায়? আমার ছেলেকে দিয়ে কী কাজ? ইহান এগিয়ে গেল 2 কদম। অমন সৈনিক মার্কা পেটানো দানবের শরীরে হম্বতম্বি কিছুটা হলেও ভরকায় সাগর ভূঁইয়াকে। সে 2 কদম পিছে নিরাপদ দূরত্ব বজায় রেখে বলে, বাড়িতে ঢুকে মাফিয়াগিরি, আমি পুলিশ ডাকবো, তোমার নেতাগিরি বার করে দিব। তোর ছেলে কই? খেপাটে হয়ে বলে ইহান। সাইম দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে উঁচু গলায় বলে, স্টপ, পাপার সাথে উল্টো পাল্টা নয়, নয়তো আমি ভদ্রতা ভুলে যাব। ইহান সাগরের থেকে ঘুরে সাইমের দিকে তেড়ে এলো হাতা গুটিয়ে, জাস্ট গো টু দ্য হেল উইথ ইয়োর ভদ্রতা, আমার বোন কই? স্কাউন্ডেল! গর্জে উঠল ইহান। ভীষণ ক্রোধান্বিত, আগ্নেয়গিরি লাভা ঝরছে দৃষ্টি থেকে। সাইম ভীষণ অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে বলে, ইনশা, হোয়াট হ্যাপেন টু হার? নাটক বন্ধ। আমার বোনকে ম্যানিপুলেটেড করেছ না তুমি? এই শোনো, শীঘ্রই বল আমার বোন কই, বল বল, 3 সেকেন্ডের মধ্যে বলবো। স্বামীন একটা সোফাতে বসে আছে। আলোক কাপা হাতে স্বামীনের গলার টাইয়ের বাঁধন থেকে আলগা করে। কোটের বোতাম খুলতে খুলতে কাঁদে, প্লিজ আপনি শক্ত থাকবেন, দোহাই আপনার। ইলহাম চেনা পরিচিত জায়গাগুলোতে আবারও কল দেয়, এক এক করে সুকৌশলে জানতে চায় ইনশার কথা। ইসমাম তাকে বাধা দিয়ে বলে, আর দিও না কাউকে ফোন, মেজো ভাইয়া লোকজন সন্দেহ করবে। আলো ডুকরে কেঁদে ওঠে, আর লোকে কি করবে ইসমাম? সকাল হবে, লোকজন জেনে যাবে সাইম ইয়াশা মির্জা মেয়ে ভেগে গিয়েছে, বিয়ে ভেঙে বাপের মুখে চুনকালি মেখে ভেগে গিয়েছে। হাতির শপিং ব্যাগগুলো খুব সাবধানে সামলে ক্যাব থেকে নেমে দাঁড়ায় মঈন। হাতের ঘড়ি সে সময় দেখে রাত 9টা। তার হাতে যে শপিং ব্যাগগুলো, এগুলো তার শ্বশুরবাড়ির লোকজনের জন্য প্রি ওয়েডিং গিফটস। ডিউটি শেষ করে গতকাল সব কিনে ফেলেছে, তবে দেওয়া হয়নি। আজ ডিউটি শেষ করে দেরি না করে গিফটগুলো দিতে এসেছে সবাইকে। তার তরফ থেকে কেউ নেই এসব করার। মঈন চেষ্টা করে নিজেই সবটা গুছিয়ে নিতে। বন্ধু এবং বন্ধুর পত্নীদের থেকে জেনে নিয়েছে একজন গ্রুমের দায়িত্ব, কর্তব্য, সামাজিকতার টুকিটাকে অনেক কিছু নিজের সময় এবং সাধ্যের সমন্বয় রেখে করে যাচ্ছে সে সব। গেট পেরিয়ে বিশালাকার আঙিনা পেরিয়ে সদর দরজা পর্যন্ত এসে মঈন থামল। সদর দরজা খোলা, সে তবুও কলিং বেল টিপল। ছুটে এলো ইনায়া। বাকিরা সবাই দাঁড়িয়ে গিয়েছে, সবার চোখে মুখে উৎকণ্ঠা। ইনা মাথা যেন বজ্রপাত পড়ল এই মুহূর্তে মঈনকে দেখে। মঈন হেসে বলল, হাই ইনু। মঈনের কণ্ঠস্বর শুনে সবাই কথা হারিয়ে ফেল। মঈন ইনায়াকে বলল, ভিতরে আসতে দেবে না? রোবটের মতো সরে দাঁড়ায় ইনায়া। বাকিরা তাকিয়ে আছে স্থির হয়ে। মঈন ভিতরে ঢুকলো। পায়ের গতি কমে আসলো মানুষগুলোকে দেখে। আলোর চোখে পানি। স্বামীন বসে আছে অসুস্থর মতন। বাকিরা চেয়ে আছে বিমূঢ় দৃষ্টিতে।
মঈন আরও 3 কদম এগোলে কণ্ঠস্বর গম্ভীর করে বলো, হোয়াট হ্যাপেন্ড? কেউ অসুস্থ শামীম বাবা? আপনার কি হয়েছে?